আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি বিপাশা মজুমদার। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে আবারও নৃশংসতা, এবার নারী শিশু সহ একই পরিবারের 5 জনকে শ্বাসরোধে হত্যা। পুলিশের ধারণা পারিবারিক কলহে। আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। জঙ্গিপুর আগে লাখো মুসল্লির জমায়েত, এ পর্যন্ত 6 মুসল্লির মৃত্যু। বিশেষ ব্যক্তিকে একটি ব্যাংকের এমডি না রাখায় পদ্মা সেতুতে অর্থায়ন না করার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র, অভিযোগ প্রধানমন্ত্রী। নৈতিকতার সংকটে বিনা ভোটের সরকার, দেশ এখন পুলিশি রাষ্ট্র বলেছেন মির্জা ফখরুল। বড় কোনো ভুল হচ্ছে না দাবি আশরাফের। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত সংবাদ। আবারও নৃশংস হত্যাকাণ্ড নারায়ণগঞ্জে। ধারালো বস্তু দিয়ে মাথায় আঘাত, পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে একই পরিবারের 2 শিশুসহ 5 জনকে। ঘটনাটি ঘটেছে শহরের 2 নম্বর বাবুরাইল এলাকার একটি বাসার নিচতলায়। ঘটনার প্রাথমিক পর্যায়ে নিহতদের 3 স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডটি হতে পারে বলে ধারণা করছে পুলিশ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টিকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় 1 মাস আগে 2 সন্তান শান্ত আর সুমাইয়াকে নিয়ে তাসলিমা বেগম ও তার স্বামী শফিকুল ইসলাম বাড়িটির নিচতলা ভাড়া নেন। শুক্রবার বিকেলে ওই বাসায় তাসলিমার ছোট ভাই মোর্শেদুল বেড়াতে যান। এরপর তাসলিমার মা মোর্শেদুলের মোবাইলে বেশ কবার ফোন করলেও কোনো সাড়া মেলেনি। তাসলিমার মায়ের অনুরোধে শনিবার দুপুরে কয়েকজন নিকটাত্মীয় বাসায় গেলে বাইরে থেকে তালা দেখে ফিরে যান। সন্ধ্যায় ওই বাসা থেকে গন্ধ বের হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। রাত 8টার দিকে পুলিশ এসে তালা ভেঙে ঘরে ঢুকে মেঝে ও খাটের ওপর পড়ে থাকা 5 জনের লাশ উদ্ধার করে। সারাদিনে দেখি তালা, তখন হ্যাঁ আত্মীয় স্বজন শ্বশুরে শাশুড়ি এসে পাশের ঘরে বসে রয়েছে, হ্যাঁ বসে রয়েছে, কেউ ফোন দেয় কেউ ফোন ধরে না। নিহত তাসলিমার স্বামী শফিক ঢাকায় একটি প্রতিষ্ঠানের গাড়ি চালক। স্ত্রী সন্তান সহ 5 জন নিহতের খবর জানালেও ঘটনাস্থলে যায়নি তার স্বামী শফিক। তবে নিহতের স্বজনরা জানান সুদের টাকা নিয়ে তাসলিমা ও মোর্শেদুলের সঙ্গে ঢাকায় কয়েকজনের সাথে বিরোধ ছিল। বিভিন্ন আঙ্গিকে তদন্তের পাশাপাশি প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যাকারীরা নিহতদের পূর্ব পরিচিত। পারিবারিক দ্বন্দ্বের কারণেই হতে পারে এই হত্যাকাণ্ড। যারা অপরাধী তারা ঘটনাটা ঘটিয়ে বাহির থেকে তালা মেরে তারা চলে গেছে। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে যে এটি হয়তো পারিবারিক কোনো ধরনের একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এবং যেটিও আমরা হয়তো কনক্লুশনে আসতে পারবো। আমার মনে হয় আমাদের কয়েকদিন বা কিছুক্ষণ সময় আমাদের প্রয়োজন হবে। শনিবার রাত 12টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় 3.5 ঘন্টা ধরে আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। পরে তারা জানান সবার গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত রয়েছে। ফাঁস দিয়ে সবাইকেই করা হয়েছে, হত্যা করা হয়েছে, শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। মাথায় বাড়ি মারার জন্য সেটা রক্তকরণ হয়েছে। তো এটা মনে হচ্ছে যেন আগে কাউকে ইনটক্সিকেটও করা হতে পারে। 5 জনের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। কঠোর নিরাপত্তায় দ্বিতীয় পর্বেও অংশ নিয়েছেন লাখো মুসল্লি। ধুলাবালি আর ঘন কুয়াশার কারণে অসুস্থ হয়ে পড়েছেন অনেক মুসল্লি। স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দ্বিতীয় পর্বে এ পর্যন্ত 6 মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে গতকাল ইজতেমা মাঠ পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। মুসল্লিদের ইজতেমা ময়দানে আসা ও বাড়ি ফিরে যাওয়া সহজ করতে মীরের বাজার থেকে টঙ্গী, আব্দুল্লাপুর থেকে আশুলিয়া পর্যন্ত এবং জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত মহাসড়কে যান চলাচল মোনাজাত শেষ হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আর মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেন সহ 110টি ট্রেনের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ রেলওয়ে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো বিশৃঙ্খল আচরণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের প্রধান
AKM শহীদুল হক। এদিকে পুলিশের এমন আচরণ নিয়ন্ত্রণে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার। গতকাল সকালে টঙ্গী ইজতেমা পরিদর্শনে সাম্প্রতিক সময়ে পুলিশের বেপরোয়া আচরণ সম্পর্কে আইজিপি হুঁশিয়ারি দেন বাহিনীতে শৃঙ্খলা বজায় রাখতে ন্যূনতম ছাড় না দেওয়ার। ডিউটিরত অবস্থায় পুলিশের নানা অন্যায় আচরণকে ব্যক্তিগত বিচ্যুতি বলে অভিহিত করেছে ডিএমপি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক আহত বিকাশ চন্দ্র দাসের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা। এর আগে গেল 9 জানুয়ারি টাকা দাবি করে ব্যাংক কর্মকর্তা রাব্বিকে নির্মমভাবে পেটায় মোহাম্মদপুর থানার এসআই মাসুদ। ঘটনার পর সমালোচনার মুখে এসআই মাসুদ শিকদারকে প্রথমে ক্লোজড এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়। গত বৃহস্পতিবার একইভাবে পুলিশের টহল দলের নির্যাতনে গুরুতর আহত হন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাস। এদিকে কিছু পুলিশ সদস্যের কর্মকাণ্ডে মানুষ গোটা বাহিনীটির প্রতি ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে শুদ্ধি অভিযান চালানোর পরামর্শ দিয়েছেন তিনি। পুলিশের নির্যাতনে অসুস্থ বিকাশ চন্দ্র দাসের পরিবার এখনো পুলিশ আতঙ্কে। আহত পরিচ্ছন্নতা কর্মকর্তাকে দেখতে শনিবার সন্ধ্যায় হাসপাতালে যান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। প্রতিদিন রাত 4টায় বের হবে, আজকে এরকম হয়েছে, আবার এই বিচার কি বিচার হবে না বের হবে, আবার বের হবে রাত 4টায়, আবার কোন ঘটনা ঘটবে, আমরা তো সারাক্ষণ আতঙ্কের মধ্যেই আছি 24 ঘন্টা। পরে পরিবারটিকে সান্ত্বনা দেন মেয়র। ক্ষোভ জানান সাম্প্রতিক সময়ে পুলিশের কর্মকাণ্ডে মানুষের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আমি মনে করি অনতি বিলম্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশে শুদ্ধি অভিযান পরিচালনা করা উচিত। সাইদ খোকন বলেন, শুধু এই ঘটনাই নয়, 2 সপ্তাহ আগেও পুলিশের নির্যাতনের শিকার হয়েছিলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। পুলিশকে আরও অনেক বেশি প্রফেশনাল অ্যাটিটিউডে দেখতে চায় এই শহরের মানুষ, আরও অনেক বেশি ডিসিপ্লিন ফোর্স হিসেবে দেখতে চায়। এটাই কিন্তু প্রথম ঘটনা না। সপ্তাহ 2 আগে আমাদের ইঞ্জিনিয়ার মাজেদ এবং আপনার তৌহিদ সিরাজ এই আপনার বাবুবাজার এলাকাতে একই ধরনের ঘটনার শিকার হয়েছিল। অন্যদিকে পুলিশের নির্যাতনের শিকার ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি সহ সবাইকে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। শনিবার বিকেলে হাসপাতালে ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে দেখতে গিয়ে এসব কথা বলেন আইনজীবী সমিতির নেতারা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অষ্টম বেতন স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নে সচিবরা কপটতার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষকদের। সচিবরা প্রধানমন্ত্রীর সুপারিশ কৌশলে এড়িয়ে গেছেন অভিযোগ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। বেতন বৈষম্য দূর করার দাবিতে কর্মবিরতির 5ম দিনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল গত দিনগুলোর চেয়ে অনেক কম। ক্যাম্পাসে আসা শিক্ষার্থীরা ক্লাসের বাইরে অলস সময় পার করে। শিক্ষক নেতারা জানিয়েছেন, কর্মসূচির কারণে শিক্ষার্থীদের সাময়িক ক্ষতি হলেও অতিরিক্ত ক্লাসের মাধ্যমে পরে পুষিয়ে দেওয়া হবে। তারা জানিয়েছেন, সরকারি উচ্চ পর্যায় হতে শিক্ষকদের সাথে অনানুষ্ঠানিক কথাবার্তা হচ্ছে। অল্প সময়ের মধ্যে অচলাবস্থা কেটে যাবে এই আশাবাদের সাথে বেতন বৈষম্য দূর না হলে কর্মবিরতি কর্মসূচি আরও দীর্ঘায়িত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। এদিকে বেতন বৈষম্যের প্রতিবাদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে মৌন মিছিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। নিয়ম বহির্ভূতভাবে বিশেষ এক ব্যক্তিকে একটি ব্যাংকের এমডির পদে না রাখায় পদ্মা সেতুতে অর্থায়ন করা হবে না। যুক্তরাষ্ট্র সরাসরি এমন হুমকি দিয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাজী মাহবুবুল্লাহ পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পদ্মা সেতুর মতোই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর না করতেও দাতা সংস্থা ও বিভিন্ন দেশ হুমকি দেয়। কিন্তু সরকারি চ্যালেঞ্জ ও পদ্মা সেতুর কাজ শুরুর পর এখন বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত দেশ করতে সরকারের অঙ্গীকারের কথাও বলেন শেখ হাসিনা। দরিদ্র মেধাবীদের উচ্চশিক্ষায় বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবিলম্বে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচন না দিলে চলমান সংকট আরও গভীর হবে এবং তা থেকে কেউ রেহাই পাবে না বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুব জাগপার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, দেশে স্বৈরাচার একনায়কতন্ত্র চেপে বসেছে। বিনা ভোটে ক্ষমতায় থাকায় সরকার বৈধতা ও নৈতিকতার সংকটে পড়েছে। দুর্নীতি, লুটপাটে অর্থনীতি ভেঙে পড়েছে। ৭৭,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল। সাম্প্রতিক সময়ে ডিসিসি ও ব্যাংক কর্মকর্তাকে পুলিশি নির্যাতনের ঘটনা সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, নির্যাতন নিপীড়নে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। সরকার ভিন্ন আঙ্গিকে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তার দল কখনোই ভোট ডাকাতি, কারচুপি, জালিয়াতি করে নির্বাচনে জেতার স্বপ্ন দেখে না। শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী লীগের কর্মী সভায় তিনি কথা বলেন। সৈয়দ আশরাফ আরও বলেন, ভোট জালিয়াতি ও কারচুপি আওয়ামী লীগের চরিত্রে মেলে না, সেটা বিএনপি ও জাতীয় পার্টির চরিত্র। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনোদিনই অশুভ উপায়ে নির্বাচনে জয়ী হয়নি। সরকার ঠিক পথে এগুচ্ছে, এখনো বড় কোনো ভুল নেই দাবি করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সঠিক প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন সৈয়দ আশরাফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সদ্য প্রয়াত ডক্টর আর.এ. গনির বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাত 9:30টার দিকে ডক্টর আর.এ. গনির ধানমন্ডির বাসায় যান বেগম জিয়া। সেখানে প্রায় আধা ঘন্টা অবস্থান করেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান বেগম জিয়া। দলের কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত হন ডক্টর আর.এ. গনির বাসায়। বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে এর আগে থেকে সেখানে জড়ো হন বিএনপি ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। ব্যক্তিগত স্বার্থের হিসাব নিকাশ থেকে রাজনীতিকরা সম্প্রতি আবারও নানা ঘোষণা দিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কারো কারো এক জোট ছেড়ে অন্য জোটে ফেরার চেষ্টাও এ কারণেই। বিরোধী পক্ষকে দুর্বল করতে জোট ভাঙা করার এই রাজনীতি চলমান সংকটকে আরো গভীর করার পাশাপাশি গণতন্ত্রকে আরো দুর্বল করবে বলেও শঙ্কা তাদের। শুক্রবার আর দলীয় পরিচয়ে রাজনীতি না করার আকস্মিক ঘোষণা দিলেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। একই দিন প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, ক্ষমতাসীনদের 14 দলীয় জোটে নেওয়া হচ্ছে বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে। এর আগে গত 15 জানুয়ারি ঘোষণা দিয়ে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ছেড়েছে ইসলামী ঐক্য জোট। রাজনীতিক ও বিশ্লেষকরা বলছেন, এর সাথে রাজনীতিতে নতুন মেরুকরণের পাশাপাশি রয়েছে নিজস্ব সুবিধার লোভ। যারা তথাকথিত বিরোধী দল নয়, মহলে ছিল, তারা লক্ষ্য করে দেখেছে কোনো ধরনের রাজনৈতিক সুবিধা পাবার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই দল বদল এর পেছনে সুবিধাবাদী রাজনীতি ছাড়া আমি অন্য কিছু ভাবি না। সামগ্রিকভাবে দেশের মানুষের কল্যাণ এবং উন্নতি কিভাবে সাধিত হবে, এইটা নিয়ে একটা মেরুকরণ দরকার। কিন্তু এখন এখানে ক্ষমতায় থাকা এবং ক্ষমতার যাওয়ার প্রত্যাশা এবং তার সঙ্গে জোটবদ্ধ হওয়ার কোন এই প্রক্রিয়া, সেটা জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করবে না। এসব ঘটনা সরকারের আগামী নির্বাচনকে সামনে রেখে বিরোধী পক্ষকে আরও দুর্বল করার চেষ্টা বলে অভিযোগ থাকলেও বিশ্লেষকরা বলছেন, তা গণতন্ত্রের জন্য কোনো সুফল আনবে না। ইলেকশন কমিশন, এখানে আমলাতন্ত্র, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইত্যাদি সব কিছুর মধ্যেই একটা আমূল পরিবর্তন আনতে হবে। ফলে সেটা যদি না করি আমরা, তাহলে শুধুমাত্র এখানে আমরা একটা জোট করলাম বা সেখানে এখন যেটা আনছে যে উন্নয়ন না গণতন্ত্র, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা অকার্যকর হয়ে যাচ্ছে। তার মানে গণমানুষকে বাদ দিয়ে যদি আমি উন্নয়নের কথা ভাবি, মুষ্টিমেয় লোকের উন্নয়ন, এটা কিন্তু দেশের উন্নয়ন হয় না। আওয়ামী লীগের প্রতিপক্ষ হবার মতো কোনো রাজনৈতিক দল বা জোট এখন বাংলাদেশে নেই। তো এখন মোটামুটিভাবে একদলীয় পরিস্থিতি, পরিবেশ তৈরি হয়ে গেছে। রাজনীতি আমার মনে হয় যে একটা কানাগলিতে পৌঁছে গেছে আর কি। শক্তিশালী গণতন্ত্রে শক্তিশালী বিরোধী পক্ষ দরকার, যা বর্তমানে নেই বলে উল্লেখ করলেন এই বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলার পর পরিস্থিতি প্রায় স্বাভাবিক হলেও ব্যবসা বাণিজ্যের স্থবিরতা এখনো কাটেনি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য। বাংলাদেশি পণ্য রপ্তানিতেও পড়েছে নেতিবাচক প্রভাব। বেশ কিছু রেস্তোরাঁর ব্যবসা তলানিতে ঠেকায়
চাকরি হারানোর আশঙ্কা করছেন কেউ কেউ। প্যারিস থেকে ফিরে জানাচ্ছেন জিয়াউল হক সবুজ, সঙ্গে ছিলেন প্যারিস প্রতিনিধি ফয়সাল আহমেদ দ্বীপ। প্রায় ৮,০০০ কিলোমিটার দূরের দেশ ফ্রান্স। দেশটিতে বসবাস করেন প্রায় ৪০,০০০-এর বেশি বাংলাদেশি। দীর্ঘদিন থাকার সুবাদে দেশটিতে হোটেল, রেস্তোরাঁ, বিপণী বিতান সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রবাসীরা। কিন্তু নভেম্বরে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছন্দপতন ঘটেছে ব্যবসা বাণিজ্যে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা। পর্যটকের যাতায়াত কমেছে রেস্তোরাঁগুলোতে। হামলার পরে আমাদের এখানে কাজ 4 ভাগের 1 ভাগও নাই। এই সময় আমরা কথা বলার সময় পাই। সপ্তাহের শুক্র, শনি, রবি 3টা দিন একটু হয়, কিন্তু অন্যান্য দিন একেবারেই সারাদিন দাঁড়ায় থাকা লাগে। একটু ডাউন আছে বিজনেস, আগের চাইতে অনেকটাই কম বলা চলে। যে মালগুলো আমরা বিক্রি করি ওই দোকানগুলোর উপরে একটু বেশি প্রভাব পড়ছে। তবে ব্যবসায়িক মন্দার মধ্যেও আশার আলো দেখাচ্ছেন ইউরোপিয়ানরা। বাংলাদেশি পণ্যের প্রসারে কাজও করছেন কেউ কেউ। বাংলাদেশের পণ্যের মান ভালো, দামও কম। মন্দার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের পণ্যের কাটতি বাড়াতে হবে। ইউরোপের ভোক্তাদের মাঝে বাংলাদেশের পণ্য পৌঁছে দিতে আমরাও বিজিএমইএ, বিটিএম এর সঙ্গে কাজ করছি। গেল জুলাই-নভেম্বর মেয়াদে ফ্রান্সে রপ্তানি হয়েছে ৬৭ কোটি ডলারের পণ্য। হামলার পর ব্যবসায়িক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হলেও আশাবাদী প্রবাসী উদ্যোক্তারা। এই ইউরোপিয়ান এইসব দেশে অনেক আইনানুগ বা অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ব্যাপার থাকে, যেগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে। যদি আমরা সেই সব ব্যাপার বুঝতে পারি তাহলেই সম্ভব প্রপারলি এই দেশে ব্যবসা করা। আইফেল টাওয়ারের দেশ প্যারিসের ব্যবসা বাণিজ্যে শিগগিরই গতি ফিরবে আশা প্রবাসীদের। বৈশ্বিক অর্থনীতির মন্দার রেশ কাটতে না কাটতেই হঠাৎ সন্ত্রাসী হামলায় বড় ধরনের সংকটে পড়েছে ফ্রান্স। অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এখানকার বেশিরভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠানের লেনদেন নেমে গেছে প্রায় অর্ধেকের নিচে। দীর্ঘদিন এই পরিস্থিতি চলতে থাকলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশের তৈরি পোশাক খাত সহ অন্যান্য খাতের রপ্তানিতেও। আইফেল টাওয়ার থেকে জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, প্যারিস, ফ্রান্স। নিচে গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। ঘোষণা থাকলেও কমেনি ভোজ্য তেলের দাম। অজুহাত হিসেবে ব্যবসায়ীরা বলছেন আগের দরে কেনার কথা। আজ খুলনায় বাংলাদেশ জিম্বাবুয়ে দ্বিতীয় টি-20 ম্যাচ। পারফরমেন্সে আরও উন্নতি ঘটিয়ে সিরিজে এগিয়ে যাবার লক্ষ্য টাইগারদের। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। শনিবার থেকে ভোজ্য তেলের দাম লিটারে 5 টাকা কমানোর ঘোষণা বাস্তবায়ন করেননি ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে কেবল গত 6 মাসেই প্রতি টন সয়াবিন তেলের দাম কমেছে প্রায় $90। এমন বাস্তবতায় দেশের ভোজ্য তেল ব্যবসায়ীরা প্রতি লিটারে 5 টাকা কমানোর ঘোষণা দেন গত বৃহস্পতিবার, যা বাস্তবায়নের কথা ছিল শনিবার। কিন্তু খুচরা বাজারে আগের দামে বিক্রি হচ্ছে খোলা এবং বোতলের সয়াবিন তেল। পাম অয়েলের দামও কমেনি। আগের দরে কেনা তেল বিক্রি শেষ না হওয়া পর্যন্ত দাম কমাতে পারবেন না তারা। দাম বৃদ্ধির ঘোষণা আসার আগে দোকানিরা পণ্যের দাম বাড়িয়ে দেয়, কিন্তু কমানোর ক্ষেত্রে গড়িমসি করার আক্ষেপ ক্রেতাদের। রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 2 স্কুল ছাত্রী। গতকাল সকালে শাহবাগে খাদিজার নামে এক স্কুল ছাত্রী নিহত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, শাহবাগে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস ধাক্কা দেয় খাদিজাকে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এর আগে সকাল 8টার দিকে বার কাউন্সিলের সামনে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় নিহত হয় সেগুনবাগিচার বেগম রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী সাবিহা। বাসের চালক পালিয়ে গেছে। সদ্য প্রকাশ হওয়া জেএসসির ফলাফলে জিপিএ 5 পেয়েছিল সে। খবর পেয়ে সাবিহার সহপাঠী ও এলাকাবাসী মৎস্য ভবনের সামনের রাস্তা অবরোধ করে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। রক্তক্ষয়ী সেনা অভিযানের মধ্য দিয়ে শেষ হল পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর জিম্মি নাটকের। সেখানে জঙ্গি হামলা নিহত হয়েছে 18 বিদেশি নাগরিক সহ 23 জন। উদ্ধার করা হয়েছে অন্তত 150 জনকে। সেনাদের পাল্টা হামলায় নিহত হয়েছে 4 হামলাকারীও।
শুক্রবার রাতের আধারে বুর্কিনা ফাসোর বিলাসবহুল হোটেল স্প্লেন্ডিদে হামলা চালায় জঙ্গিরা। গুলি ছুড়ে ও বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে হোটেলে থাকা পর্যটকদের। জাতিসংঘ কর্মকর্তা ও বিদেশি পর্যটকরা এই হোটেলটি ব্যবহার করে থাকেন। হামলার কয়েক ঘন্টা পর শনিবার ভোরে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। ব্যাপক সংঘর্ষের পর হোটেলটি নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। হামলাকারীদের মধ্যে 2 জন নারী রয়েছে। এর আগে হোটেলটির ঠিক উল্টো পাশে থাকা আরেকটি ক্যাফেতেও হামলা চালায় জঙ্গিরা। কেবল ক্যাফেটির ছাদ থেকে 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া শহরের আরও একটি হোটেলে হামলা চালায় তারা। হামলার দায় স্বীকার করেছে আল কায়েদার মদতপুষ্ট স্থানীয় জঙ্গি সংগঠন দ্য ইসলামিক মাগরেব। এবার ক্লেমন খেলার সংবাদ। ওয়ালটন টি-20 সিরিজ প্রসঙ্গ। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচেও দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছে বাংলাদেশ। টি-20 এশিয়া কাপ ও বিশ্বকাপে সেরা কম্বিনেশন খুঁজে নিতে এই সিরিজে দলের থিঙ্ক ট্যাঙ্ক এই পরিকল্পনা নিয়ে কাজ করছে। যদিও ক্রিকেটারদের ভাবনায় দলের জয় ও নিজেদের পারফরমেন্সই সবার আগে গুরুত্ব পাচ্ছে জানিয়েছেন হার্ড হিটিং ব্যাটসম্যান সাব্বির রহমান। অন্যদিকে জিম্বাবুয়ের ব্যাটিং পরামর্শক মারভান আতাপাত্তু এই দায়িত্বকে নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে। খুলনা থেকে আরিফ বিল্লার ক্যামেরায় মনির হোসেন খানের রিপোর্ট। মাঠে এসে গ্রাউন্ডসম্যানদের সাথে পরামর্শ করলেন টাইগার কোচ হাতুরু সিংহে। পরামর্শ দিলেন মাঠের সীমানা প্রাচীর কমানোর উদ্দেশ্য টি-20 বিশ্বকাপের ভারতের মাঠের সাথে মিল রাখার। দলে জায়গা পেতে ক্রিকেটারদের মধ্যে চলছে প্রতিযোগিতা, তাই ঐচ্ছিক অনুশীলনের দিনেও মাঠে হাজির সবাই। ব্যাটসম্যান সাব্বির রহমানও এই সিরিজটাকে দেখছেন বিশ্বকাপের অ্যাসিড টেস্ট হিসেবে। যদিও এই ম্যাচ নিয়ে ক্রিকেটারদের মধ্যে কোনো চাপ নেই বলে দাবি এই ড্যাশিং ব্যাটসম্যানের। জানালেন ব্যাটিংয়ে নেমে রান তোলার কোনো লক্ষ্যমাত্রা বেঁধে দেয়নি টিম ম্যানেজমেন্ট। আমাদের সবসময় প্ল্যান থেকে ম্যাচ জেতার জন্য, আর বছরে প্রথম ম্যাচ জিতেছি ইনশাআল্লাহ, শুরু ভালো হয়েছে। তো অবভিয়াসলি এশিয়া কাপের উপরে এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা যদি 4টা ম্যাচ জেতার জন্য সবসময় চাই আমরা জেতার জন্য। জিম্বাবুয়ের ব্যাটিং পরামর্শক মারভান আতাপাত্তুর চ্যালেঞ্জটা ভিন্ন। একের পর এক পরাজয়ে বিপর্যস্ত জিম্বাবুয়ের আত্মবিশ্বাস এখন তলানিতে। ব্যাটসম্যানদের রানে ফেরানোর প্রথম অ্যাসাইনমেন্টে অনেকটাই সফল তিনি। প্রশংসা ঝরল বাংলাদেশকে নিয়েও। I'll be here with these guys till the end of this series. এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। আমি ডেভের সঙ্গে অনেক বছর কাজ করেছি। আমার কাজ হচ্ছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের সাহায্য করা, ট্যাকটিক্যালি ও টেকনিক্যালি। বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থানে আছে। তারা অনেক বড় দলের সঙ্গে জয় পেয়েছে। বাংলাদেশ বিশ্বাস করতে শুরু করেছে যে কোনো পরিস্থিতিতে তারা ম্যাচ জিততে সক্ষম। এটাই বড় কথা। দ্বিতীয় ম্যাচেও জয়ের পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সের লক্ষ্য পূরণের মিশন টাইগার ক্রিকেটারদের সামনে। প্রতিটি ম্যাচে উইকেট, কন্ডিশন, প্রতিপক্ষ এগুলোই থাকে টাইগারদের প্রধান চিন্তার বিষয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। তাই প্রথম ম্যাচে জয়ের পরও সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচেই আসতে পারে পরিবর্তন। মনির হোসেন খান, বাংলা ভিশন, শেখ আবুল স্টেডিয়াম, খুলনা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নারায়ণগঞ্জে আবারও নৃশংসতা। এবার নারী, শিশুসহ একই পরিবারের 5 জনকে শ্বাসরোধে হত্যা। পুলিশের ধারণা পারিবারিক কলহের জের। আখিরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। টঙ্গীর তুরাগে লাখো মুসল্লির জমায়েত। এ পর্যন্ত 6 মুসল্লির মৃত্যু। বিশেষ ব্যক্তিকে একটি ব্যাংকের এমডি না রাখায় পদ্মা সেতুতে অর্থায়ন না করার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র, অভিযোগ প্রধানমন্ত্রী। নৈতিকতার সংকটে বিনা ভোটের সরকার, দেশ এখন পুলিশি রাষ্ট্র বলেছেন মির্জা ফখরুল। বড় কোনো ভুল হচ্ছে না, দাবি আশরাফুল। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নাম্বারে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।